নিউজরুম লাইভের শুরুতেই আমাদের ওপার বাংলা দিকে নজর রাখতে হচ্ছে। ঢাকায় বড় সড় বিস্ফোরণ, ঢাকার মগবাজারে বিস্ফোরণে নিহত এক। ঢাকায় বড় সড় বিস্ফোরণ, ঢাকার মগবাজারে বিস্ফোরণের ঘটনা। এখনো পর্যন্ত যে খবর, একজনের মৃত্যু হয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু সিয়াম নামে এক যুবকের, বেশ কয়েকজন জখম। ঢাকায় বড় সড় বিস্ফোরণ, ঢাকার মগবাজারে বিস্ফোরণে নিহত এক। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশে নতুন করে অশান্তি, ঢাকায় বড় সড় বিস্ফোরণ। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, কখন বিস্ফোরণের ঘটনা ঘটলো, কি জানতে পারছি আমরা? দেখো, আজকে বিকেলের দিকের এই ঘটনা এবং সেই ঘটনাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই উত্তেজনার ছবি ওপার বাংলায়। কেননা এর মধ্যেই আমরা দেখেছি গত এক সপ্তাহের মধ্যে দীপু চন্দ্র দাসের ঘটনা ঘটেছে, তারপরে বিভিন্ন প্রথম সারির যে সংবাদ মাধ্যম বাংলাদেশের তাদের অফিসে আক্রমণের ঘটনা ঘটেছে, আর এবার একেবারে খোদ ঢাকা, রাজধানী ঢাকাতে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে মলোটভ ককটেল ছোড়ার ঘটনা। এই গোটা ঘটনায় কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনার ছবি বাংলাদেশ জুড়ে, এবং এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে, গোটা এলাকা ইতিমধ্যেই ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে কর্ডন করে দেওয়া হয়েছে। যেটা পুলিশ সূত্রে খবর, যে তারা যেটা জানাচ্ছে যে ওপর থেকে মূলত 1971-এর যে মুক্তিযোদ্ধাদের একটি অ্যাসোসিয়েশন সেখানে ছিল, সেই অ্যাসোসিয়েশনটিকে লক্ষ্য করেই মূলত এই ককটেল বোমাটি ছোড়া হয়, এবং তাতেই একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন এই গোটা ঘটনায় জখম হয়েছেন। এখনো পর্যন্ত এর পেছনে কে বা কারা রয়েছে তা নিয়ে তদন্ত করছে বাংলাদেশ পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারি এই গোটা ঘটনায় নেই। স্বভাবতই কিন্তু প্রশ্ন উঠছে, কেননা একের পর এক ঘটনা যখন বাংলাদেশে ঘটছে, সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে একেবারে ব্যর্থ ইউনূস সরকার, সেই ছবি কিন্তু বারংবার সামনে এসেছে। আর আরো একটা জায়গা আশঙ্কার, যেখানে আগামী কালই খালেদা জিয়ার পুত্র তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরছেন 17 বছর পর। তার আগে এরকম বোমাবাজির ঘটনা, বিস্ফোরণের ঘটনা, খুব স্বাভাবিকভাবেই তো নিরাপত্তার চিহ্নটা কতটা ব্যর্থ ইউনূস প্রশাসন তা তো একেবারে চোখের সামনে স্পষ্ট। একেবারে তাই, কেননা তারেক রহমানের আসার আগেই বাংলাদেশের অচলাবস্থা পরিস্থিতি যে আরো একবার বিশ্বের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, এই ঘটনাটা কিন্তু একেবারে স্পষ্ট। কেননা যে মুহূর্তে বাংলাদেশে নির্বাচনের ডাক সামনে এসেছে, সেই সময়তেই একের পর এক পরিস্থিতি সামনে তৈরি করে এই অচলাবস্থা জারি রেখে এই যাতে বাংলাদেশের এই পরিস্থিতি একেবারে আগের মতোই চলে, অর্থাৎ এই ক্ষেত্রে যাতে কোনো নির্বাচিত সরকার সে দেশের দায়িত্বে না আসে, সেই পরিস্থিতি তৈরি করার জন্যই মূলত এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে একাংশ মনে করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে ঢাকার মতো শহরে যেখানে নিরাপত্তা সর্বোচ্চ, আমরাই দেখাচ্ছি যে আজকে ঢাকায় বিএনপি নেতা কর্মীদের যে উচ্ছ্বাস, যে জমায়েত, আগামীকাল তারেক রহমান বাংলাদেশে আসছে, যে ছবি আমরা দেখেছি, সেই জায়গায় সেই ঢাকায় মগবাজারে বড়সড় বিস্ফোরণের ঘটনা, একজনের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন জখম। তাহলে এবার ইউনূসের কাটা কি তারেক, এই প্রশ্নই উঠলো। 17 বছর পর যখন ফিরছেন তারেক রহমান, আগামীকালই বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা তারেক, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তারেক ঘরে ফেরার খবরে এই পদ্মা পারে উচ্ছ্বাস, ঢাকায় জমায়েত বিএনপি নেতা কর্মীদের। ইউনূসের কাটা কি তারেক রহমান, 17 বছর পর ফিরছেন তারেক রহমান, আগামীকালই বাংলাদেশে ফিরছেন বিএনপি নেতা। তার আগেই আজ ঢাকার মগবাজারে বড়সড় বিস্ফোরণের ঘটনা ঘটে গেল। এবার ইউনূসের কাটা কি তারেক? আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে, তিনি কি বলছেন, তার কি ব্যাখ্যা শুনুন। তারেক যথেষ্ট জনপ্রিয়। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে দাঁড়াতে পারছে না, ইউনূসের কাছে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। যেহেতু বেগম জিয়া অসুস্থ, তাহলে তারেক রহমানই ক্ষমতায় বসবেন, এইটুকু বোঝা যায়। মৌলবাদ যেভাবে পাকিস্তানের মাধ্যম দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন, সেটাকে উনি একেবারেই অ্যাপ্রুভ করেন না বলে এটা বোঝা যাচ্ছে। উনি একটা স্লোগানও দিয়েছিলেন, বলেছিলেন দিল্লি নয়, পিন্ডি নয়, আমার প্রথম লক্ষ্য হচ্ছে বাংলাদেশ। এটা কিন্তু উনি বলেছেন। স্বাভাবিকভাবে
ওই পিন্ডি মানে কেউ রাওয়ালপিন্ডির কথাই বলছেন, যেভাবে ইউনিস চালিয়েছে সেভাবে চলতে চায় না। ভারত সরকার নিশ্চিত যে উনি এলে ভারতের সঙ্গে কোনো সম্পর্ক সেভাবে খারাপ হবে না। যদি তারেক প্রধানমন্ত্রী হয়, সে স্বাভাবিকভাবে এমন একজন মানুষকে চাইবে যে অনেক কম যোগ্যতা সম্পন্ন মানুষ, যাকে নিয়ন্ত্রণ করা যাবে। ইমিগ্রেশন কোনো অত বড় সব পার্সোনালিটিকে প্রেসিডেন্ট হিসেবে রাখবে না। ওসমান হাদির হত্যার জন্য দায়ী মোহাম্মদ ইউনূসের সরকার। বিস্ফোরক অভিযোগ নিহত ছাত্রনেতার ভাই ওমর হাদির। তার দাবি, বাংলাদেশের ভোট বানচাল করতেই হাদিকে হত্যা করিয়েছে ইউনূস প্রশাসন। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। শরীফ ওসমান হাদি বাংলাদেশের জনপ্রিয় ছাত্রনেতা। আসন্ন সাধারণ নির্বাচনে তার ঢাকা থেকে প্রার্থী হওয়ার কথা ছিল। এহেন ওসমানী ঢাকার রাজপথে গুলিবিদ্ধ হন 12ই ডিসেম্বর। পরে সিঙ্গাপুরের হাসপাতালে তার মৃত্যু হয়। এই খবর বাংলাদেশে পৌঁছতেই ক্ষোভের আগুন জ্বলে ওঠে, যে আগুনে পুড়তে হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় দুই সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারকে। ওসমান হাদির হত্যার জন্য এবার সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের দিকে আঙুল তুললেন ওসমান হাদির ভাই ওমর। আপনারাই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারা এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন। আপনারা যারা রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। আপনাদেরও বিচার হবে। ওসমান হাদির বিচার যদি না হয়, আপনারাও একদিনে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবেন। বাংলাদেশের কোটি কোটি মানুষ ওসমান হাদির বিচারের অপেক্ষায় আছে। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। ওসমান হাদি ছিলেন ভারত বিরোধী, তাই শুরুতে হাদি হত্যার দায় ভারতের ঘাড়ে চাপানোর চেষ্টা করে বাংলাদেশের মৌলবাদীরা। এমনও রটিয়ে দেওয়া হয় যে হাদির হত্যাকারীরা নাকি ভারতে পালিয়ে এসেছে, যদিও পরে বাংলাদেশ পুলিশ জানায় এমন কোনো তথ্য তাদের কাছে নেই। শেষ অবস্থানটা সুনির্দিষ্টভাবে আমাদের কাছে এভাবে তথ্য নাই। আমরা নানাভাবে আমাদের তদন্তকারী অফিসাররা, আমাদের গোয়েন্দারা চেষ্টা করে যাচ্ছে আসামি বর্ডার পার হয়ে চলে গেছে কিনা। আমরা এখনো কনফার্ম হতে পারিনি যে সে হয়ে চলে গেছে। যত সময় যেতে থাকে ততই পরিষ্কার হতে থাকে ছবিটা। সামনে আসতে শুরু করে হাদির একের পর এক ভাষণ, যেখানে ইউনূসের উপদেষ্টাদের তুলোধনা করছেন তিনি, প্রশ্ন তুলছেন। ভোটের আগেই কেন বিএনপির সঙ্গে সমঝোতা করে নিচ্ছেন ইউনূসের উপদেষ্টারা? উপদেষ্টাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভের কথা কি ইউনূস জানেন না? এভাবে কি ইনসাফের বাংলাদেশ তৈরি করা যাবে? মিনিমাম 100 রিকশাওয়ালার সাথে কথা বলেছি গতকাল পর্যন্ত। প্রত্যেকে বলে এই উপদেষ্টাদেরকে তারা বিশ্বাস করে না, কিন্তু ইউনূস বেড়া ভালো। এই প্রশ্নগুলোকে রাজনৈতিক মঞ্চে তুলে আনতে চাইছিলেন ছাত্রনেতা ওসমান হাদি। বিপুল জনপ্রিয়তাও পাচ্ছিলেন তিনি। অনেকের মতে ভোটে জিতলে দেশের শীর্ষ কোনো প্রশাসনিক পদে বসা নিশ্চিত ছিল তার। কিন্তু ভোটের আগেই হত্যা করা হলো হাদিকে। শুধু হাদি নন, সম্প্রতি গুলি করা হয়েছে আরেক ছাত্রনেতাকে। তবে কি গোটাটাই ভোট বানচাল করার ছক? দীর্ঘ গড়িমসির পর অবশেষে বাংলাদেশে ভোট করাচ্ছেন মোহাম্মদ ইউনূস। 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন। ভোটের পর নতুন সরকার এলে দেশের শীর্ষ প্রশাসনিক পদ থেকে সরতে হবে ইউনূসকে। খুব বেশি হলে রাষ্ট্রপতির পদ পেতে পারেন তিনি। ফলে রাজনীতির পাটিগণিত অনুযায়ী বাংলাদেশে ভোট হয়ে নির্বাচিত সরকার এসে গেলে ক্ষমতা হারাবেন ইউনূস। সেই কারণেই কি ভোট বানচাল করে দেওয়ার চেষ্টা, যাতে প্রধান উপদেষ্টার চেয়ারে বসে থাকা যায়? তাই কি হাদির মতো ছাত্রনেতা খুন? একটা অপদার্থ ক্ষমতালোভী ইউনূস বেকার ছাত্রছাত্রীদের সামনে রেখে তিনি ক্ষমতা ভোগ করতে এসছেন, এবং সেই ক্ষমতা ভোগের সামনে যারা দায়ী তাদের তিনি সরিয়ে দেবেন, এটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। এবং হাদি যেহেতু ইলেকশন চেয়েছিল, তাকে যে সমর্থন করা যায় তা নয়, এবং হাদি যে বলেছিল যে নির্বাচন করতেই হবে, সেটা তো ইউনূস সরকার মেনে নেবে না। তিনি মুখোশধারী শাসক, এবং হাদির ভাই যা বলেছেন এটা সম্পূর্ণরূপে সত্যি। এই ইউনূস তার মৃত্যুর জন্য যে দায়ী এবং তাকে যে হত্যা করেছে, সেটা আর অন্য কিছু বলার অবকাশ নেই। এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না। নিউজ 18 বাংলা।
ওপার বাংলায় হিন্দু হত্যা আর এপার বাংলায় গরম রাজনীতি। পথে নেমে প্রতিবাদ বঙ্গ বিজেপির, বিক্ষোভের স্লোগানে দাবি ইউনূসের দেশকে জবাব দিক দিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টা, যাতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলেই ভোটের বাংলায় আরো মেরুকরণের অস্ত্রে শান দেওয়া যায়? মোহাম্মদ ইউনূসের বাংলাদেশে আক্রান্ত হিন্দুরা নৃশংসভাবে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে হিন্দু শ্রমিক দীপু দাসকে। প্রতিদিন সকাল থেকে সন্ধে সীমান্তের ওপার থেকে ভেসে আসছে মৌলবাদের হুঙ্কার। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পশ্চিম বণিকপাড়ায় হিন্দুদের গ্রামে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ করে আগুন লাগানো হয়েছে। ওপারে হিন্দুদের ওপর অত্যাচার, এপারে পথে নেমেছে গেরুয়া শিবির। প্রথমে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে প্রতিবাদ। বুধবার রাজ্যের একাধিক জায়গা, বিশেষ করে সীমান্তবর্তী নানা এলাকায় বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে স্লোগানে বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদ, সেই সঙ্গে দাবি হিন্দু হত্যা বন্ধ হোক। বাংলাদেশকে সাবাক শেখাক নয়াদিল্লি। এটা কি কৌশলে কেন্দ্রের উপর চাপ তৈরির চেষ্টা? ওখানে কিছু করতে গেলে সবাইকে মিলে ভাবতে হবে, ভারতবর্ষের সরকারকেও ভাবতে হবে, এদের জন্য ওষুধ দিতে হবে। সেই ওষুধ তো আছে ভারতের হাতে। এই জামাতিদেরকে ভদ্র করতে গেলে একবার ওষুধ দেওয়া দরকার আছে, খুব কড়া ডোজের ওষুধ দেওয়া দরকার। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে পথে নেমেছে বঙ্গ বিজেপি। অনেকের মতে প্রতিবাদের পাশাপাশি এই পদক্ষেপের নেপথ্যে রাজনীতির অঙ্কও রয়েছে, কারণ বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র কোনো পদক্ষেপ করলে তাকে রাজনৈতিকভাবে ব্যবহারের সুযোগ পেয়ে যাবে বঙ্গ বিজেপি। ভোটের বাংলায় মেরুকরণের অস্ত্রে আরও শান দিতে পারবে, প্রচার করতে পারবে বিদেশেও হিন্দুরা আক্রান্ত হলে তাদের পাশে রয়েছে পদ্ম শিবির। নিউজ 18 বাংলা। হিংসার আগুনে পুড়ছে পদ্মা পার, বাংলাদেশে প্রাণ যাচ্ছে হিন্দুদের, আর এর প্রতিবাদ বাংলায় সীমান্তবর্তী নানা জায়গায় বিক্ষোভ। সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ। বাংলাদেশ, এই দেশের জন্ম হয়েছে ভারতের হাত ধরে। সেই দেশেই এখন ভারতের জন্য বিদ্বেষের পাহাড়। বেছে বেছে মারা হচ্ছে হিন্দুদের। কয়েকদিন আগে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে মেরে ফেলা হয়। বাংলাদেশে এসবের প্রতিবাদে বাংলায় বিক্ষোভ। উত্তর 24 পরগনার বনগাঁয় পেট্রাপোল সীমান্ত, ভারত বাংলাদেশের মধ্যে সড়ক বাণিজ্যের গেটওয়ে। পেট্রাপোল থেকে ট্রাকে লরিতে পণ্য রপ্তানি করা হয় ওপারে। এই সীমান্ত লাগোয়া বনগাঁর জয়ন্তীপুর বাজার থেকে বুধবার মিছিল শুরু করে সনাতনী ঐক্য পরিষদ। মিছিলে অংশ নেন 2 বিজেপি বিধায়ক, অশোক কীর্তনিয়া, অসীম সরকার। পেট্রাপোল বন্দরে গিয়ে মিছিল শেষ হয়। ভারত সরকার, কেন্দ্রীয় সরকারের উচিত এক্ষুনি, যেমন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছে, বাংলাদেশের সার্জিক্যাল স্ট্রাইক করে ওই উগ্রপন্থীদের সমূলে ধ্বংস করে দেওয়া উচিত। উত্তর 24 পরগনার বসিরহাটে খোজাডাঙ্গা সীমান্ত। এই সীমান্তবর্তী ওল্ড সাতক্ষীরা রোডে বিক্ষোভ দেখায় সনাতনী জাতীয়তাবাদী মঞ্চ। ট্রাক আটকে বিক্ষোভ দেখানো হয়। জলপাইগুড়ির ফুলবাড়ি, ভারত বাংলাদেশ সীমান্ত। এদিন এখানেও বিক্ষোভ দেখায় বিজেপি, ডাবুগ্রাম ফুলবাড়ির বিধায়কের নেতৃত্বে।
আগামীতে এরকম অত্যাচার যদি চলে, আগামীতে সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে। ওখান থেকে এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে তারা আসে, এখানে নিতে আসে, ব্যবসা বাণিজ্য করতে আসে, সব বন্ধ। মালদার মনোহরপুর মুচিয়া ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এখানে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হাওড়া ব্রিজের কাছে বাস স্ট্যান্ড, সেখানে এদিন বিক্ষোভ দেখায় বিজেপি। হাওড়া ব্রিজে ওঠার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ, আনা হয় গার্ডরেল টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি, শেষমেশ র‍্যাক নামাতে হয়। নিউজ 18 বাংলা। ঠাকুরবাড়িতে ফেলে মার, এই দেখুন ছবিটা। কিন্তু কাদের মধ্যে মারপিট জানেন? মতুয়াদের এক পক্ষকে ফেলে মারলো অন্য পক্ষ। এসআইআর এর জন্য ভোট দিতে পারবেন না মতুয়াদের একাংশ। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মন্তব্যে ক্ষোভ। মমতা বালাপন্থীরা বিক্ষোভ দেখান শান্তনুর বাড়ির সামনে, আর সেই সময় বিক্ষোভকারীরা মতুয়াদের ফেলে মার শান্তনুপন্থীদের। আর এ নিয়েই বনগাঁয় হাওয়া গরম। কখনো ধাক্কা, কখনো আবার ফেলে মার, কিল জ্বর কিছুই বাদ গেল না। শান্তনু ঠাকুরের বাড়ির সামনে এভাবেই মমতা বালাপন্থীদের মা। অভিযোগের আঙুল শান্তনুপন্থীদের দিকে। আমাকে শান্তনু ঠাকুরের ওই আরএসএস এর রোহিঙ্গা বাহিনী আমাকে প্রচন্ড মেরেছে, আমার বুকে মেরেছে, আমার পিঠে মেরেছে, আমার চুল ধরে টেনেছে, আমাকে মালা ধরে টেনেছে, মারলো শান্তনু বাহিনী, সেই রোহিঙ্গা বাহিনী যারা অমতুয়া, যাদেরকে শান্তনু ঠাকুর পুষে রেখেছে টাকা দিয়ে। ভোটের বাংলায় এসআইআর ঘিরে ঝড় উঠেছে মতুয়াগড়ে। মতুয়ারা এসেছেন বাংলাদেশ থেকে। তাদের অনেকে সিএ এর মাধ্যমে নাগরিকত্বের দাবি জানালেও এখনো নাগরিকত্বের সার্টিফিকেট হাতে পাননি। এমন পরিস্থিতিতে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর স্বীকার করে নিয়েছেন এসআইআর এ বাদ যেতে চলেছে মতুয়াদের একাংশের নাম। এ নিয়েই মমতা বালা ঠাকুরপন্থীদের মতুয়াদের মধ্যেই বিক্ষোভ তৈরি হয়। বুধবার তারা ঠাকুর বাড়িতে শান্তনু ঠাকুরের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে যান। অভিযোগ, তখন তাদের ফেলে মারেন শান্তনুপন্থীরা। মতুয়ারা আজকে প্রতিবাদ করতে গেছিল যে 1 লক্ষ ভোট যদি কেটে যায় মতুয়াদের, তাতে আমার কোনো আপত্তি নেই। যদি 50 লক্ষ মুসলমানের ভোট কাটে, না আজকে জবাব চাইতে গেছিল। তারা তো মারামারি করতে যায় না, কিন্তু সে আগের থেকে বিজেপির প্রেসিডেন্ট বনগাঁর সেখানে দাঁড়িয়ে তাদের রেখে আজকে গুন্ডা বাহিনী এনে যেভাবে মতুয়াদের গায়ে হাত দিয়েছে, প্রতিবাদ করার তার যে আজকে অধিকার নেই। এই রাজ্যে ক্ষমতা এসে তাহলে আগামীতে ভবিষ্যৎ কি হতে পারে? আমি কখনোই মতুয়াদের নাম বলিনি, আমি বলেছিলাম আমাদের লোক, তাতে উদ্বাস্তু মানুষ যুক্ত আছে। যদি বাদ যায় তাহলে আমাদের মেনে নেওয়া উচিত, এই কারণে আমরা যাদের দ্বারা অত্যাচারিত তারাও এই দেশে এসছে। কেউ নাগরিকত্ব থেকে বাদ যাবে না, নাগরিকত্ব পেলে সে ভোটার লিস্টে তার নাম থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, আমরা তুলবো। মমতা ঠাকুর একটা সম্পূর্ণ অশিক্ষিত মহিলা, পুরো অজ্ঞতার সঙ্গে কোন রকম চালচুলো নেই। একটা ন্যারেটিভ খাড়া করতে হবে, টিএমসির পক্ষ থেকে দেখাতে হবে, কারণ ওর কটা টিকিট নিতে হবে না। এই ঘটনা অবাঞ্ছিত, অনভিপ্রেত, কিন্তু বিজেপি এটাকে অনিবার্য করে ছেড়েছিল। আজকে শান্তনু ঠাকুর বলছেন যদি মতুয়াদের অনেকে ভোট না দিতে পারেন সে কি করা যাবে। ফলে মতুয়া সম্প্রদায়কেও বুঝতে হবে, আপনারা বিজেপির কিছু লোককে কিছুদিনের জন্য কিছু কথা বিশ্বাস করে আপনারা নিজেদের অনিশ্চয়তার মধ্যে ফেলেছেন। 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, আরে একটা রোহিঙ্গা খুঁজে পেলে না, বহু সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। তো আপনাদের কাছে কৈফিয়ত চাইবে না? মতুয়ারা হলেন খাঁটি সনাতন। নরেন্দ্র মোদী তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য সিএ এনেছে। ডিস্টার্ব করতে পারবে না, মামলা দিতে পারবে না, ডিপোর্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না,
এই অর্ডার পর্যন্ত করে দিয়েছে। বিআর ঠাকুরের যে লড়াই 1945 সাল থেকে সেই স্বপ্ন যদি কেউ পূরণ করে থাকেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। এই মতুয়ারা মোদীজির সঙ্গে আছেন। নিউজ 18 বাংলা। গ্রেফতারি এড়াতে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের ভিডিও আগাম জামিন খারিজ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে হাইকোর্টের রায় চ্যালেঞ্জ ভিডিও প্রশান্ত বর্মনের। এবার সুপ্রিম কোর্টে রাজগঞ্জের ভিডিও। এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে অনুপ রয়েছে টেলিফোন লাইনে। অনুপ, রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন তিনি কিন্তু গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং সেখানে কিন্তু একেবারে জামিনের আবেদন যেমন করা হয়েছে এবং তাকে প্রথমে যখন দেখা হচ্ছে বারাসাত তিনি জামিন পায়, পরবর্তী ক্ষেত্রে দেখা যায় হাইকোর্টে যখন এক মামলা ওঠে সেক্ষেত্রে কিন্তু যে তীর্থঙ্কর ঘোষ যে বিচারক সেখানে কিন্তু তার জামিন খারিজ করে দেয় এবং তাকে বলা হয় 72 ঘন্টার মধ্যে কিন্তু তাকে বিধাননগর আদালতে সশরীরে হাজির হতে হবে এবং পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যে দুদিনের মাথায় তিনি কিন্তু হাজির না হয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেই নির্দেশকে কিন্তু চ্যালেঞ্জ করে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে এবং আগাম জামিনের জন্যই কিন্তু দ্বারস্থ হয়েছে। তার বিরুদ্ধে যে অভিযোগ, তাকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের মতো চাঞ্চল্যকর মূল অভিযুক্ত বলে চিহ্নিত করা হয়েছিল। বাকি অভিযুক্ত গ্রেফতার হলেও যে মূল অভিযুক্ত হিসেবে তিনি কিন্তু বাইরে ছিলেন। পরবর্তী ক্ষেত্রে তার যে জামিন ছিল, যে জামিনের আবেদন খারিজ করে হাইকোর্ট, তার পরবর্তী লক্ষ্য করা গেল তিনি কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মন। বেশ, প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিও। সল্টলেকের দত্তাবাদের সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনে অভিযুক্ত। গত সোমবার রাজগঞ্জের ভিডিওর আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেয় 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজগঞ্জের ভিডিও সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। নিয়ম অনুযায়ী এই এসএলপির পর কি হবে? এসএলপি সরকারিভাবে জানাতে হবে প্রশান্ত বর্মনকে। তার জন্য সরকার পক্ষ এবং পুলিশ অপেক্ষা করবে। এরপর পুলিশ ওয়ারেন্ট জারি করবে। সুপ্রিম কোর্ট যতক্ষণ না নির্দেশ দিচ্ছে ততক্ষণ হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের ভিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11ই নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান ভিডিও প্রশান্ত বর্মন। 26শে নভেম্বর আগাম জামিন মঞ্জুর করা হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সোমবার সেই মামলার শুনানিতে রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের ভিডিও। নিউজ 18 বাংলা। বোমাবাজির ছবি দেখাই আপনাদের, দেখুন সিসি ক্যামেরার ফুটেজ। বোমাবাজি করা হচ্ছে, কিন্তু কারা করছে জানেন? ডাকাতরা। ডাকাতিতে বাধা পেয়ে এইভাবে বোমাবাজি, সেই সিসি ক্যামেরা ফুটেজ তুলে ধরেছি। পূর্ব মেদিনীপুরের রামনগরের ঘটনা। রামনগর সমবায় সমিতিতে ডাকাতির চেষ্টা, ভল্টের চাবি না পেয়ে বোমাবাজি ডাকাতদের। গ্রাহকদের টাকা লুট করে চম্পট ডাকাত দলের। সিসি ক্যামেরা ফুটেজে বোমাবাজির ছবি। আরো ডিটেল জানবো, পঙ্কজ রয়েছে আমার সঙ্গে। পঙ্কজ, এখনো পর্যন্ত এই সিসি ক্যামেরা ফুটেজ যখন প্রকাশ্যে এলো, কাউকে আটক বা গ্রেফতার করতে পারলো পুলিশ? দেখো, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি, তবে তদন্ত শুরু করছে। যেখানে রামনগর থানার রামনগর 1 নম্বর ব্লকের অর্জুনী সমবায় সমিতি, যেখানে ফিল্মি কায়দায় একেবারে 6 জনের ডাকাত দল এসে যেখানে কেশিয়ারের মাথায় বন্দুক থেকে তাদের কাছ থেকে লকারের চাবি চাইতে, কিন্তু চাবি না দেওয়াতেই কিন্তু যেখানে বোমাবাজি করে এবং এর কারণে যেখানে স্থানীয় গ্রামবাসীরা চিৎকার শুনতে পেয়ে কিন্তু ঘেরাও করে, যেখানে সমবায় সমিতি ঘেরাও করার পরে কিন্তু ডাকাত দলরা তারা কিন্তু সেই বোমাবাজি করতে করতে তারা বেরিয়ে যায়। তবে যাওয়ার সময় একজন গ্রাহক 32,000 টাকা যেখানে জমা দিতে এসেছিলেন সেই সমবায় সমিতিতে, তারা কিন্তু সেই সমবায় সমিতি সেই টাকা ছিনতাই করে টাকা নিয়ে চম্পট দেয়। তবে পুরো বিষয় ঘটনা রামনগর থানার পুলিশ কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তদন্ত শুরু করছে। প্রত্যেকটি জায়গায় স্ট্যান্ডে করে নাকা চেকিং শুরু করছে।
নয়াঞ্জলিতে চলছে নির্মাণ। জলপাইগুড়ির ধূপগুড়িতে নয়াঞ্জলি দখলের অভিযোগ। পুলিশের দাবি বুধবার নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়। পশ্চিম মেদিনীপুরে আবার অন্য ছবি। চন্দ্রকোনায় তৈরি হচ্ছে কালভার্ট, আর এই কাজের জন্য খোঁড়া মাটি বিক্রির অভিযোগ। মানতে নারাজ ঠিকা সংস্থার কর্মী। সরকারি জায়গা দখল করা মানে ওটা জোর জবরদস্তি। হ্যাঁ, ওটা তো যার পয়সা আসে সে করতে পারে। আমাদের পয়সা নাই, আমার কার বলারও আমাদের কিচ্ছু নাই। জলপাইগুড়ির ধূপগুড়ি, এখানকার পূর্ব মাগুরমারি এলাকায় জাতীয় সড়ক লাগোয়া নয়াঞ্জলি। এই নয়াঞ্জলিতে ভরাট করে চলছে নির্মাণ কাজ দিন 15 ধরে। অভিযোগের আঙুল স্থানীয় জমি মাফিয়ার দিকে। এটা তো সরকারি জায়গা, এখানে প্রত্যেক বছর বৃষ্টির সময় এখানে কিন্তু প্রচণ্ড জল আটকে এখানকার আমাদের এই এলাকায় পুরো ডুবে যায়। উনি যদি এটা মাটি ভরাট করেন আর এইটা যদি বন্ধ করে দেন, এই হিম পাইপ দিয়ে তো জল যাবে না। এখানে তো এই যে জমি কিনছে, জমি যাওয়ার রাস্তা হবে। আচ্ছা, জমি কিনছে, কে জমি কিনছে? মালিকের নাম জানি না। আচ্ছা, কার কাজ করছেন, কে কাজ দিয়েছে আপনাদেরকে? বাবলু। তো এটা তো সরকারি নয়াঞ্জলি, সরকারি জায়গা। এখন আমরা কি হবে, আমরা তো পয়সার ভাবে কাজ করছেন। বক্তব্য, নয়াঞ্জলিতে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা, এখানকার মানিককুণ্ড পঞ্চায়েত এলাকায় কালভার্ট তৈরি করছে পূর্ত দফতর। এর জন্য খোঁড়া হয়েছে মাটি। অভিযোগ, এই মাটি ট্রাক্টরে করে নিয়ে যাচ্ছে ঠিকা সংস্থা। চড়া দামে তা বিক্রি করা হচ্ছে। বিভিন্ন ব্যক্তিগত লোককে ট্র্যাক্টরে করে বিক্রি করা হচ্ছে। আমরা তারপরে এখানে যে কন্ট্রাক্টরের যে দায়িত্বে আছে তাকে বলি, উনি সঠিক কোনো তথ্য দিতে পারছেন না। বলছেন যে আমাদেরকে কন্ট্রাক্টর বলেছে আর আমরা ওই জন্য বিক্রি করছি। আচ্ছা বলুন তো, এই যেখান থেকে মাটি বিক্রি হচ্ছে, গ্রামের লোকেরা অভিযোগ করছে, আপনারা কি মাটি বিক্রি করছেন? সাইডে পড়েছিল, 2-1 গাড়ি দেওয়া হয়েছিল, ঠিক আছে। মাটি তেমন বিক্রি হয়। 2-1 গাড়ি কি আপনারা দিতে পারেন? 1 গাড়িও কি দিতে পারেন? তাহলে আপনারা যে দিচ্ছেন, এভাবে যদি হয়ে থাকে আমি কিন্তু চুপ থাকবো না। আমি যেহেতু আমি শুনেছি, আমি আমাদের প্রশাসনিক লেভেলে বিডিও সাহেব তো আছে, ওনাকে আমি অবশ্যই বলবো। আমি ওসি আইসি তো আছেই, এর সাথেও যদি এর কোনো বিহিত না হয় কিন্তু আরও আমি উপর মহলে জানাবো। আর এই মাটিটা কিন্তু নাই করে প্রায় 500-600 গাড়ি চলে গেছে, রাতের কাজ। জলপাইগুড়ির ধূপগুড়ি থেকে রকি চৌধুরী এবং পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।